সরকার তথা মন্ত্রী মহোদয় কর্তৃক যে সমস্ত সংশোধনগুলি আনা হচ্ছে তার সপক্ষে দু কথা বলতে দাঁড়িয়েছি। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধির মুখে আমরা এতক্ষণ শুনলাম যে কেন পঞ্চায়েতের তিনটি স্তরের একদম সর্বনিম্ন যে স্তর সেই স্তরে গ্রাম পঞ্চায়েত প্রধান যারা কোট আনকোট তথাকথিত নির্বাচিত প্রতিনিধি তাদের সরিয়ে সরকারি আধিকারিকদের হাতে পঞ্চায়েত পরিচালনের ক্ষমতা দিয়ে দেওয়া হচ্ছে কিনা, কেন হচ্ছে তার কিন্তু কোনো ব্যাখ্যা মাননীয় সদস্যর মুখে শুনিনি। আজকে কেন এই পরিস্থিতি তৈরি হলো তার ব্যাখ্যা যদি আমরা করি তাহলে বুঝতে হবে যে প্রশাসনকে গতিশীল রাখার জন্য, পরিষেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য এর কোনো বিকল্প পথ রাজ্য সরকারের কাছে ছিল না। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন 1973 সালে পাশ হয়ে গেছে, কংগ্রেস জামানা। কিন্তু পঞ্চায়েত ভোট পশ্চিমবঙ্গে প্রথম হয়েছে 1978 সালে বামফ্রন্ট সরকার আসার পরে। ভুলের সেই শুরু। কি ভুলের শুরু? 1978 সালে বামফ্রন্ট সরকার আসার পরেতে পশ্চিমবঙ্গে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা শুরু করেছিলেন, কিন্তু সেই ব্যবস্থা ছিল রাজনৈতিক সিম্বলে পঞ্চায়েত জিতে আসা। ভারতবর্ষের অন্য কোন রাজ্যে কেরল, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ছাড়া ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় সরাসরি পলিটিক্যাল সিম্বলে জিতে আসার রেওয়াজ নেই। কিন্তু 1978 সালের পর থেকে ক্রমাগত বামফ্রন্ট অন্ততপক্ষে সময়ে পঞ্চায়েত নির্বাচনটা করিয়েছিল। নানা অ্যাবারেশন পরবর্তীকালে এসেছে এবং পশ্চিমবঙ্গের পঞ্চায়েত পরিচালন ব্যবস্থার প্রভাবিত হয়েই বলবো যে 1992 সালে যে সংশোধনের ঐতিহাসিক সংবিধানের 73তম সংশোধন আসে তাতে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা, পঞ্চায়েতের রাজ ব্যবস্থার একটা প্রভাব কাজ করেছে। সংবিধানের মধ্যে যখন এই ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা অঙ্গীভূত হল, ইনকর্পোরেটেড হল, তখন সংবিধান 5টি বিষয় এই পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে লিপিবদ্ধ করল। কি? 1, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা। 2, পঞ্চায়েতের সংরক্ষণ চালু করা। 3, গ্রাম সভার কনসেপ্টে, অর্থাৎ শুধুমাত্র আমাদের পার্টিসিপেটরি ডেমোক্রেসি বা অংশগ্রহণমূলক যে গণতন্ত্র নিচের স্তরে আমরা নিয়ে যেতে চাই, তাতে গ্রাম পঞ্চায়েত সদস্য পর্যন্ত না, গ্রামের মানুষকে যোগ দিতে হবে, তার নিজের উন্নয়ন, তার নিজের পরিকল্পনা, তার নিজের কি চাহিদা, তার সঙ্গে সংবিধান সেই অধিকার দিল। এর সঙ্গে দেওয়া হলো অর্থ কমিশন, রাজ্যগুলি স্টেট ফাইন্যান্স কমিশন তৈরি হলো এবং স্টেট ফাইন্যান্স কমিশন তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে 5 বছর অন্তর নিয়মিত নির্বাচন করানোর প্রক্রিয়া। তাই 73তম সংশোধন এই পঞ্চায়েত ব্যবস্থাকে সুদৃঢ় করে 5টি কাঠামোর উপর দাঁড়িয়ে এই পঞ্চায়েত ব্যবস্থাকে দাঁড় করানোর মূল সোপান রচিত করেছিল। গত 15 বছরে আমরা কি দেখেছি? যে পঞ্চায়েতের উপর ধরে আমাদের এই অংশগ্রহণমূলক গণতন্ত্র, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, গ্রাম সভাকে শক্তিশালী করা, গ্রামের থেকে প্রকল্প তুলে আনা, উন্নয়ন পরিকল্পনা তুলে আনা, তা সেখান থেকে ভাঙতে শুরু করলো এবং অংশগ্রহণমূলক গণতন্ত্র ক্রমে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় গত 15 বছরে বংশগ্রহণমূলক গণতন্ত্রে পরিণত হলো। অর্থাৎ লাঠি, বাঁশ, দল, শক্তি
যার হাতে পঞ্চায়েত তার হাতে এই ব্যবস্থা কায়েম হয়। সংবিধান যে 5টা অধিকার দিয়েছিল গ্রাম পঞ্চায়েত ফাংশনারিজদের, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন গুলোকে, সেই 5টির কোনটি গত 5 বছরে পালিত হয়নি। সংশোধন সেই কারণেই আজ প্রয়োজন হয়েছে। পুরো ব্যবস্থাকে আমূল বদলে সংশোধন করার জন্যই আপনারা গত 15 বছরে পঞ্চায়েতকে যেভাবে ভেঙেছেন, তার জন্যই আজকে সংশোধনের প্রয়োজন এসেছে। আপনারা গ্রাম সভার মিটিং করেননি। কেন্দ্রে আজকে রাজ্যগুলিকে কেন্দ্রে ডেভলিউশনের টাকা দেওয়ার জন্য ষোড়শ অর্থ কমিশন শুরু হয়েছে। বলতে পারেন আপনারা রাজ্যে কত অর্থ কমিশন চলছে? কেন আপনারা শেষ দুটো অর্থ কমিশন, রাজ্য অর্থ কমিশন তৈরি করেন? কেন্দ্রের টাকা বন্টনের জন্য রাজ্যগুলিকে যেমন কেন্দ্রীয় অর্থ কমিশন, রাজ্যের টাকা ঠিক দেখবে সেভাবে পঞ্চায়েত এবং পুরসভাগুলোকে পাঠানোর জন্য রাজ্য অর্থ কমিশন। কেন আপনারা পরপর দুটো রাজ্য অর্থ কমিশন তৈরি করেননি? আপনারা এই পঞ্চায়েত ব্যবস্থাকে ভেঙেছেন। আপনারা নির্বাচনী শিডিউল যা সংবিধান বলছে 5 বছরের মধ্যে করার কথা, তা অবধি খণ্ডন করেছেন। পঞ্চায়েত ভোট করাতে যাননি, বিলম্ব করেছেন পঞ্চায়েত ভোট করাতে। আর এই 3টি মূল ধারার সঙ্গে সঙ্গে পঞ্চায়েতের 100 পয়েন্ট রোস্টারের ক্ষেত্রেও নানাবিধ গোলমাল রয়েছে। আর যারা পঞ্চায়েত প্রধান হয়ে জিতে এসেছেন তাদের কথা যত কম বলা যায়, যেভাবে জিতে এসেছেন তাদের কথা যেভাবে যত কম বলা যায়, তাতে বোঝা যায় যে কনসেপ্ট ভারতের সংবিধান পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন গুলোকে যে গ্রামের মানুষের পরিকল্পনা, গ্রামের মানুষের উন্নয়ন, গ্রামের মানুষের স্বপ্নের বুনন, গ্রামের মানুষ বসে করবে, তাতে অংশগ্রহণ করবে পঞ্চায়েতের মেম্বার, এবং সেখানে পঞ্চায়েতের মেম্বার যে জিতেছে তার বিজিত প্রার্থী যে তারও সমান অংশগ্রহণকারী যে সিস্টেম তৈরি হয়েছে সংবিধানে, তা প্রতি পদে পদে 15 বছরে খণ্ডিত হয়েছে। সেই ব্যবস্থার তো বদল দরকার। সেই ব্যবস্থার বদলের জন্যই আজকে এই পঞ্চায়েত বিলের সংশোধনের প্রয়োজন এসেছে। আমরা কি দেখলাম 4ই মের পর থেকে? 4ই মের পর থেকে দেখলাম মাননীয় মন্ত্রী মহোদয় তার বিস্তারিত ব্যাখ্যা করবেন, কেন নির্দিষ্ট শিডিউল নেওয়া হয়েছে তা বলবেন, কিন্তু মূলত 3টে বিষয় রাখা হয়েছে এখানে। বিল যা বলছে যে গ্রাম পঞ্চায়েত প্রধান যদি নির্দিষ্ট সময় না আসেন, অন্য কোনো সদস্য যদি প্রধানের কাজ করতে না রাজি হন, ইতিমধ্যেই ব্যবস্থা আছে যে 30 দিন অন্তর 30 দিনের অধিকার কাউকে দেওয়া যেতে পারে। আপনারা 2018 সালে মাননীয় দিলীপরা তখন যে জায়গা থেকে আসে, একটা পঞ্চায়েত সমিতি ভারতীয় জনতা পার্টি জিতেছিল, সেই ডেবরা পঞ্চায়েত সমিতি 5 বছর আপনারা গঠন করতে দেননি, কারণ ওটা বিজেপির পঞ্চায়েত সমিতি হয়ে যাবে। পশ্চিমবঙ্গে এরকম আরো কয়েকটি পঞ্চায়েত সমিতি আছে, গ্রাম পঞ্চায়েত তো বাদ দিন, অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিয়ে কোনো আইন ছাড়াই 2018 সালের পর 100-150 গ্রাম পঞ্চায়েত এবং কয়েকটি পঞ্চায়েত সমিতি আপনারা এইভাবে চালিয়েছেন। তখন তো আইন ছিল না। আমরা আইন দিয়েই সংশোধন করতে চাইছি, তার কারণ বিনা লড়াইয়ে জিতে আসা, চুরি করে জিতে আসা আপনাদের গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আর পঞ্চায়েত মুখ হচ্ছে না, আর পঞ্চায়েত মুখ হচ্ছে না। মেম্বাররাও আর পঞ্চায়েতে আসতে চাইছে না। মন্ত্রী অ্যাপিল করেছেন, আমরা গিয়ে অ্যাপিল করেছি, বারবার বলা হচ্ছে, তারপরেও তারা আসতে চাইছেন। এবং আমি তো মাননীয় মন্ত্রীকে বলবো যে আপনি শুধু 3টে শিডিউল রেখেছেন, প্রধানের বদলে প্রশাসক বসালো, গ্রাম পঞ্চায়েতের মিটিং করা আর গ্রাম সভার মিটিং করা, 3টে রাখারই অধিকার আপনি প্রশাসকের হাতে দিতে চলেছেন। এবং আজকের পরিস্থিতিতে যদি নেক্সট যে পঞ্চায়েত নির্বাচন আছে আগামী 2-2.5 বছর পর্যন্ত, যদি পরিষেবাকে নিচে পৌঁছাতে হয়, যদি জিরামজির সুবিধা পৌঁছাতে হয়, আয়ুষ্মানের সুবিধা পৌঁছাতে হয়, অন্নপূর্ণার সুবিধা পৌঁছাতে হয়, 16 ফিনান্স কমিশনের টাকা পৌঁছাতে হয়, RIDF এর টাকা পৌঁছাতে হয়, আনটাইড বিভিন্ন ফান্ডের টাকা পৌঁছাতে হয়, যদি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা আমাদের নিচে পৌঁছাতে হয়, এছাড়া সরকারের সামনে এখন আর কোনো বিকল্প নেই। তাই এই সংশোধনী কোনোভাবে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনগুলোর গণতন্ত্রকে খতম করার জন্য না, এবং এটি একটি স্বল্প মেয়াদী ব্যবস্থা। পশ্চিমবঙ্গে পঞ্চায়েতের রাজে যদি আমরা যে কল্পনা সংবিধান করেছে, আমরা যে 72 সালের আইন
কংগ্রেসের তৈরি করে যারা আইন 72-73 সালের আইন নিয়ে আমরা যে গর্ব করতে পারি যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন ভারতবর্ষের অন্যতম প্রাচীন পঞ্চায়েত আইনগুলোর মধ্যে একটি, সেই ব্যবস্থা যদি আমরা কায়েম করতে পারি, যদি হিংসা মুক্ত পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হয়, যদি যেভাবে নির্বাচনের দ্বারা গ্রাম সভায় পরিকল্পনা করে গ্রাম পঞ্চায়েত প্রার্থী নির্বাচিত করে তারপর সভা করে গ্রাম পঞ্চায়েত চালানোর পরিকল্পনা তৈরি হয়, তখন এই আইন প্রয়োজনে আবার সংশোধিত হবে, প্রয়োজনে আবার গ্রাম পঞ্চায়েতের প্রধান তাদের হাতে ক্ষমতা যাবে। আমি তো মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব যে শুধুমাত্র এই সংশোধনী গ্রাম পঞ্চায়েত প্রধানদের উপর না রেখে কিছু ক্ষেত্রে পঞ্চায়েত সমিতি, কয়েকটি পঞ্চায়েত সমিতিকে বেশ কিছু এবং প্রয়োজনে 2-1টি জেলা পরিষদের ক্ষেত্রে এর প্রয়োগ এবং সংশোধনী আনা যায় কিনা তা বিবেচনা করে দেখুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কোনোভাবেই আমরা গণতন্ত্রকে খর্ব করার জন্য, পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনগুলোকে দুর্বল করে দেওয়ার জন্য এই কাজ আমরা করতে চাইছি না। এবং এই গত 15 বছরে পঞ্চায়েত ব্যবস্থায় পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে আগের সরকার যদি সত্যি এতটা চিন্তিত ছিল, যদি নিচের গণতন্ত্র রাজনৈতিক পরিবেশকে সুস্থ রাখার জন্য এতই সচেতন ছিল, যদি অ্যাকাউন্টেবিলিটি, যিনি রাব্বানী সাহেব বলছিলেন যে একটা অফিসারের উপর অ্যাকাউন্টেবিলিটি কিভাবে ফিক্স হয়, নির্বাচিত প্রতিনিধিদের উপর অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই নির্বাচিত প্রতিনিধিদের উপর অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করতে হবে। সেই কারণেই তো 100 দিনের কাজের 44টা প্রজেক্টে কেন্দ্রীয় সরকারের ইন্সপেকশনের পর বলা হয়েছিল পঞ্চায়েত সচিবকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে, যে চোর ধরো, জেল ভরো, তবেই 100 দিনের টাকা পাবে। সারা পশ্চিমবঙ্গে 1 লক্ষের উপর স্কিম চলেছে, 1 লক্ষের উপর স্কিম চলেছে। ছোট ছোট স্কিমগুলি যদি ধরেন, মাত্র 44 জন গ্রাম পঞ্চায়েত ফাংশনারিজের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছিল জয়েন্ট ইন্সপেকশনে, রাজ্য সরকার সেখানে ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলেন না। প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা কাটমানি খেয়েছিল, এমন যারা চিহ্নিত হয়েছিল, তাদেরকে পর্যন্ত বলা হয়েছিল যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, তাদের পকেট থেকে টাকা উদ্ধার করে গভর্নমেন্ট ট্রেজারিতে জয়েন করুন। আপনি বলছেন একজন চোর হতে পারে, সবাই না। আমরা তো ওই কয়েকজন চোরকে বেছে দিয়েছিল কেন্দ্রীয় সরকার, সেই কয়েকজন চোরকেও আপনারা কেন শাস্তি দেননি? তার কারণ সামগ্রিকতায় আপনাদের চোরের মানসিকতা ছিল বলে এই শাস্তি দেননি, সামগ্রিকতায় এই চোরের মানসিকতা ছিল বলে এই আপনারা শাস্তি দেন। এবং আপনারা আরো বড় কাজ করেছেন। মালদার লাভলি খাতুন, বাংলাদেশের নাগরিক, তাকে পর্যন্ত আপনারা পঞ্চায়েত প্রধান করে বসিয়ে দিয়েছিলেন। এই পঞ্চায়েত ব্যবস্থার অ্যাবারেশনের জন্য সংশোধন প্রয়োজন। এবং তৃণমূল আমলের পঞ্চায়েত প্রধান শুধু দিনে পঞ্চায়েতে থাকতেন না, এখন বলছেন কেন পঞ্চায়েতে যেতে পারবেন না। শুধু দিনে পঞ্চায়েতে থাকতেন না, রাত্রেও বাড়ি এসে পঞ্চায়েতের স্বপ্ন দেখতেন আর মনে মনে ভাবতেন, ও চাঁদ সামলে রাখো জোছনা। পঞ্চায়েতকে চাঁদ মনে হতো আর এক একটা স্কিমকে মনে হতো সেই চাঁদের জোছনা। আহা, কেন একটু আরো 2-4টে এনআরজিএস এর প্রকল্প আসছে না, বিআরজিএফ হচ্ছে না, আরআইডিএফ হচ্ছে না, সেই চাঁদের জোছনায় আপনারা মারা পড়তেন। আর আজ কি পরিস্থিতি? আজ সেই চাঁদ আছে, কিন্তু পঞ্চায়েতের প্রধান নিজেকে এখন জামিনী ভাবতে শুরু করেছে। সে চাঁদ আছে, কিন্তু পঞ্চায়েতের প্রধান আজ নিজেকে জামিনী ভাবতে শুরু করেছে যে আমি জামিনী, তুমি শশী হে, ভাতিজ গগন মাঝে। আর শুধু তাই নয়, মাননীয় সদস্য এখন ভাবছেন যে মম সরসিত উজ্জ্বল প্রভা বিম্বিত, যেন লাজে প্রতিবিম্বিত হচ্ছেন চোরেদের রাজত্ব। এই চোরেদের রাজত্বকে দূর করার জন্য যে সংশোধন আসছে, সেই সংশোধনগুলো করে পূর্ণ সমর্থন জানিয়ে
আমি অধ্যক্ষ মহোদয়, আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।